পটুয়াখালীর কলাপাড়ায় আছেন রিপোর্টার শাকিল মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। শাকিল, দেখুন বরিশাল সহ দক্ষিণাঞ্চলের যে উপকূলীয় এলাকাগুলো আছে এর মধ্যে পটুয়াখালী এই এলাকায় কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু তার তাণ্ডব শুরু করেছে এবং তার তাণ্ডব কিন্তু এই যে সন্ধ্যার পর থেকেই কিন্তু পর থেকে কিন্তু উপকূলবাসীরা এই আশ্রয় কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছে। আমরা এই ঘূর্ণিঝড় শক্তিশালী রূপ নিয়ে আঘাত শুরু করেছে, তারপর থেকেই কিন্তু উপকূলবাসীরা এই আশ্রয় কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছে। আমরা বরিশাল বিভাগে প্রায় 4000-এর মতো আশ্রয় কেন্দ্র কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি কিন্তু প্রায় 6000-এর উপর প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া 1500-এর মতো মাধ্যমিক বিদ্যালয় কিন্তু এই উপকূলীয় মানুষদের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হচ্ছে। আমরা কিন্তু দেখছি যে সিপিপির প্রায় 32,500 সদস্য এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রায় 1500 সদস্য বিভাগের 6 জেলা জুড়ে কাজ করছে এবং এই আশ্রয় কেন্দ্রগুলোতে তারা কিন্তু শুকনা খাবার বিতরণ করছে এবং খাবার দাবার দিচ্ছে। এবং আমরা কথা বলছিলাম বরিশালের বিভাগীয় কমিশনারের সাথে। বরিশালের বিভাগীয় কমিশনার যেটা আমাদেরকে জানিয়েছে যে ঘূর্ণিঝড় মোকাবেলায় কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে তারা সম্পূর্ণ করেছে। এছাড়া আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। তারা যেটা বলেছে যে বরগুনা এবং পটুয়াখালীর বেশ কিছু বাঁধ আসলে ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এইসব বাঁধে আসলে অনেক জায়গা ভেঙে গিয়েছে এবং পানি প্রবেশ করেছে বিভিন্ন গ্রামে। এতে কিন্তু যারা গ্রামবাসী আছে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে এবং তাদের ঘর বাড়ি সহ বিভিন্ন ধরনের কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এবং তারা যত দ্রুত সম্ভব তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রে চলে এসেছে। আমরা আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে দেখেছি, এখানে নারী, শিশু এবং বৃদ্ধরা কিন্তু এখানে এসে আশ্রয় নিয়েছে এবং শুধু মানুষই নয়, গৃহপালিত যে পশুরা গুলো আছে সেই গৃহপালিত পশুদেরকেও কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে আসা হয়েছে। এই ছিল আশ্রয় কেন্দ্র থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা যাব একটু কুয়াকাটা সমুদ্র সৈকতে, সেখানে আছে আমাদের সহকর্মী সিদ্ধার্থ জাবির হোসেন। আমরা জানবো সেখানকার খবর। রেমাল অতি প্রবল আকারে উপকূলে আঘাত হানছে। তো আপনারা জানেন যে আর 2-1 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে। ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন ঝড়ো হাওয়া বইছে, সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে, লন্ডভন্ড করে দিচ্ছে, এরকম একটি অবস্থা কুয়াকাটা সমুদ্র সৈকতের এলাকায় এবং এর আশপাশের এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু বড় বড় ঢেউ আসতে করছে, সমুদ্র কিন্তু এই মুহূর্তে ফুঁসে উঠেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে উপকূলের নিম্ন এলাকায় 3 থেকে 4 ফুট পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে রাঙ্গামাটি উপজেলার চারিদিকে চরমন্টা, চুয়াডাঙ্গা, চরগঙ্গা সহ বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেসব এলাকার মানুষ এখন পানিবন্দী রয়েছে, চরম ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে। আর এই মুহূর্তে যেভাবে ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালাচ্ছে তাতে বোঝা যাচ্ছে এটি যদি 3 থেকে 4 ঘন্টা স্থায়ী হয় সেক্ষেত্রে উপকূলকে লন্ডভন্ড করে দিতে পারে। তাতে বোঝা যাচ্ছে এটি যদি 3 থেকে 4 ঘন্টা স্থায়ী হয় সেক্ষেত্রে উপকূলকে লন্ডভন্ড করে দিতে পারে। অতীতের যে ঘূর্ণিঝড় সিডর আইলা হয়েছিল তার চেয়েও ভয়ঙ্কর রূপ নিতে পারে, সেরকমেরই একটি পরিস্থিতি আমরা এখন কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে
আসলে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে তাণ্ডব লীলা চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। এভাবে যদি তাণ্ডব লীলা চলতে থাকে আর 3 থেকে 4 ঘন্টা, সেক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর যে বলেছে 10 থেকে 12 ফুট জলোচ্ছ্বাস হতে পারে, সেই জলোচ্ছ্বাস কিন্তু হবে। যেহেতু ঘূর্ণিঝড়টি যখন আঘাত হানবে রাত 11টা বা 12টা মধ্যরাতে, তখনকার সময় কিন্তু এখানে থাকবে জোয়ার। আর জোয়ারের সময় ঘূর্ণিঝড়টি আঘাত হানলে স্বাভাবিকভাবেই কিন্তু এটি জলোচ্ছ্বাসে রূপ নেবে। আর জলোচ্ছ্বাসে রূপ নিলে উপকূলের নিম্ন এলাকা নয়, শুধু উপকূলের বিভিন্ন এলাকায় কিন্তু প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেটি কিন্তু আমরা এখন সেই নমুনায় কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সমুদ্র সৈকত কুয়াকাটার আশপাশ, এবং কুয়াকাটাতে কিন্তু দাঁড়িয়ে থাকাই দায় হয়ে যাচ্ছে। এখানে প্রবল বেগে ঝড়ো হাওয়া বইছে, সেই সঙ্গে বৃষ্টি তো আছেই, এবং বড় বড় ঢেউ সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে। এ কারণেই কিন্তু আমরা বুঝতে পারছি ঘূর্ণিঝড় রেমাল কতটা ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল যখন আঘাত আনবে, বাতাসের তীব্রতা এর চেয়েও অধিক থেকে অধিকতর হবে। তো সেক্ষেত্রে তখনকার সময় আসলে মানুষের অবস্থা কি দাঁড়াবে, মানুষের জানমালের সেটি আসলে শঙ্কার ব্যাপার। উপকূলের মানুষ আজ রাত কিন্তু নির্ঘুম কাটাচ্ছেন। মানুষজন দলে দলে সাইক্লোন শেল্টারের দিকে যাচ্ছেন। প্রশাসন কিন্তু মানুষদেরকে, যারা যেতে চাচ্ছে না তাদেরকেও জোর করে সাইক্লোন শেল্টারে নিচ্ছে। অনেকে কিন্তু এখনো বুঝতে পারছেন না যে ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালীভাবে আঘাত হানতে যাচ্ছে এবং এটি কিভাবে উপকূলকে লণ্ডভণ্ড করে দিতে পারে, সেটি কিন্তু উপকূলের অনেক মানুষ এখনো বুঝতে পারছেন না। কিন্তু আমরা কিন্তু সমুদ্র সৈকত এলাকায় থেকে আমরা সরাসরি বুঝতে পারতেছি, আঁচ করতে পারতেছি যেভাবে বাতাসের তীব্রতা এই মুহূর্তে রয়েছে। আর কিছুক্ষণ পর বাতাসের তীব্রতা আরও বহুগুণে বাড়বে। সে সময়ে সমুদ্র সৈকত এলাকা তো দূরের কথা, গোটা উপকূল এলাকায় বাইরে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না। এবং সেই সঙ্গে যেভাবে ঢেউয়ের তীব্রতা বাড়বে, সৈকত এলাকায় কিন্তু কোনোভাবেই আসলে থাকতে পারবে না। সৈকত এলাকার আশপাশের যে স্থাপনা, সেই স্থাপনা এই সময়ে পুড়িয়ে নিয়ে যাচ্ছে। এরকম একটি অবস্থার কিন্তু সৃষ্টি হয়েছে কুয়াকাটাতে। আসলে 10 থেকে 12 সেই জলোচ্ছ্বাসটি আসলে যদি হয়, সেক্ষেত্রে এই উপকূলের মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে। সিডোর আইলার চেয়েও ভয়ঙ্কর রূপ হয়ে দাঁড়াবে। জলোচ্ছ্বাস 10 থেকে 12 ফুটের জলোচ্ছ্বাস কিন্তু স্বাভাবিক নয়, অতি জলোচ্ছ্বাস। তো সেক্ষেত্রে যাচ্ছে যে উপকূল কতটা ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। তো সে কারণে কিন্তু আবহাওয়া অধিদপ্তর বারবার ব্রিফ করছেন এবং মানুষদেরকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলছেন। আসলে নিরাপদ স্থানে মানুষ যদি আশ্রয় নেয়, সেক্ষেত্রে জানমালের ক্ষয়ক্ষতি অনেকটা কমে আসতে পারে, সেটাই আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর এলাকা হচ্ছে এই খেপুপাড়া। তো তিনি নির্দেশনা দিয়েছেন প্রশাসনকে, সেই নির্দেশনা অনুযায়ী প্রশাসন কাজ বাস্তবায়ন করছেন। তো এতটুকুই ছিল পটুয়াখালীর কুয়াকাটা উপকূল থেকে আমার কাছে সব শেষ তথ্য। ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম পটুয়াখালীর কুয়াকাটা, এবং এর আগে আমরা ছিলাম পটুয়াখালীর কলাপাড়ায়। যুক্ত হয়েছিলেন সহকর্মী শিকদার জাবির হোসেন, এবং এর আগে যুক্ত হয়েছেন সহকর্মী শাকিল মাহমুদ।